ক্লাসে ফোকাস দিতে পারছে না, ফ্রেন্ডদের সাথে কোঅপারেটিভলি মিশতে পারছে না, বাসার মধ্যে প্রচুর অস্থির কিন্তু বাইরে গেলে চুপচাপ। ইনঅ্যাটেনটিভ টাইপ অফ এডিএসডি, আরেকটা হচ্ছে হাইপার অ্যাক্টিভ অ্যান্ড ইম্পালসিভ টাইপ অফ এডিএসডি। বাচ্চাটা স্থির হয়ে বসবে না, তাকে যদি স্থির হয়ে বসানো হয় সে সারাক্ষণ হাত পা নাড়াচাড়া করতে থাকবে। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে এডিএসডি। অনেক সময় আমাদের কাছে প্যারেন্টসরা এসে বলে থাকেন যে তার বাচ্চা অস্থিরতা আছে, ঠিকমতো বসতে চাচ্ছে না, এক জায়গায় স্থির হয়ে বসে না, তাকে কোথাও নিয়ে যাওয়া হলে সে দেখা যায় সেখানে প্রচণ্ড ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে। ইভেন এমনও হয় যে প্যারেন্টসরা আমাদের কাছে এসে বলে যে বাচ্চাকে যখন আমি রেস্টুরেন্টে নিয়ে যাই সে তখন স্থির হয়ে চেয়ারে বসে না, সে টেবিলের উপর দাঁড়িয়ে যাচ্ছে, চেয়ারের উপর দাঁড়িয়ে যাচ্ছে, এটা ওটা ধরাধরি করছে। ইভেন দেখা যায় যে যখন বাচ্চাটাকে স্কুলে দেওয়া হয় তখন বাচ্চাটা দেখা যাচ্ছে যে ক্লাসে ফোকাস দিতে পারছে না, ফ্রেন্ডদের সাথে কোঅপারেটিভলি মিশতে পারছে না। এই বিষয়টিকে আমরা মেডিকেল টার্মে বলে থাকি এডিএসডি, অর্থাৎ অ্যাটেনশন ডিফিসিয়েট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এই বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, প্রায়শই খুবই কমন এখন একটা বিষয়। অনেক সময় দেখা যায় যে প্যারেন্টসরা মিসকনসেপশন হয় যে আমার বাচ্চাটা তো অস্থিরতা আছে, তেমনি ঠিক হয়ে যাবে, এরকম বাচ্চারা একটু দুষ্টুমি করে। কিন্তু আসলে দেখা যায় যে বাচ্চাটির শুধু হাইপার অ্যাক্টিভিটি না, তার এডিএসডি রিলেটেড হাইপার অ্যাক্টিভিটি আছে। এক্ষেত্রে অবশ্যই দেখা যায় তাকে নোটিস করতে হবে এবং এই ব্যাপারে ট্রিটমেন্ট নিতে হবে। এবং এডিএসডিটা আসলে মূলত এটা হচ্ছে একটা ব্রেনের বিকাশজনিত একটা প্রবলেম, যেখানে কিনা ব্রেন ডেভেলপমেন্টটা বাধাগ্রস্ত হচ্ছে। এই ক্ষেত্রে বাচ্চাটি দেখা যাচ্ছে যে কয়েকটা সেটিংসে তার প্রবলেম হবে। শুধুমাত্র একটা সেটিংসে যদি বাচ্চাটার প্রবলেম দেখা যায় যে সে বাসার মধ্যে প্রচুর অস্থির কিন্তু বাইরে গেলে চুপচাপ, সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে এডিএসডি বলবো না। আমরা তখনই এডিএসডি বলবো যখন বাচ্চাটা দেখা যাবে যে স্কুলেও সেম হাইপার অ্যাক্টিভিটি করছে, ইভেন কোথাও নিয়ে গেলেও হাইপার অ্যাক্টিভিটি করছে, দ্যাটস মিন অস্থিরতা এবং অমনোযোগিতা পরিলক্ষিত হয়, তখনই আমরা এটাকে এডিএসডি বলবো। এডিএসডির অনেকগুলো কারণ বলা হয়, কিন্তু কোনোটাই একটা সঠিক কারণ না যে এই কারণেই এডিএসডিটা হতে পারে। সেই কারণগুলোর মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে, যেটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ফেডারেশন অফ এডিএসডি ইন্টারন্যাশনাল কনসেন্সের স্টেটমেন্ট মতে যে বংশগত কারণে এডিএসডি হতে পারে। সেটা কেমন? দেখা যাচ্ছে যে বাচ্চার বাবার বা মায়ের সাইড দিয়ে কারো কখনো কোনো পূর্বপুরুষের এডিএসডি প্রবলেম ছিল, কিন্তু সেটা আনডায়াগনোসিস ছিল, সেক্ষেত্রে দেখা যায় যে পরবর্তী জেনারেশনে এটা আসতে পারে। অন্যদিকে কিছু এনভায়রনমেন্টাল কজ আছে, যেমন দেখা যাচ্ছে যে মা যদি প্রেগনেন্ট অবস্থায় বিভিন্ন ধরনের সাবস্টেন্সের সাথে এক্সপোজার হয়, লাইক অ্যালকোহল, নিকোটিন এবং লেড জাতীয় সাবস্টেন্সের সাথে যদি সে এক্সপোজার হয় তাহলে সেই বাচ্চার এডিএসডি হতে পারে। আবার বাচ্চাটা দেখা যাচ্ছে যে প্রিটার্ম বেবি, তার ব্রেন ডেভেলপমেন্ট ভালোভাবে হয়নি, অথবা বাচ্চাটা লো বার্থ ওয়েট, সেক্ষেত্রেও এডিএসডি হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে আরও অনেক বিষয়ে প্রবলেম হতে পারে, শুধু এডিএসডি হয় তা না, কিন্তু এডিএসডিও হতে পারে। তারপরে দেখা যাচ্ছে যে মা যদি প্রেগনেন্ট অবস্থায় দেখা যায় যে কিছু এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আছে সেগুলো থেকে ডিপ্রাইভ হয়, সেগুলো ডিফিসিয়েন্সি থাকে, তাহলে কিন্তু বাচ্চার মধ্যে এডিএসডি হতে পারে। আবার দেখা গেছে যে কিছু ধরনের আমাদের নিউরো ট্রান্সমিটার আছে, যে নিউরো ট্রান্সমিটারগুলো আমাদের মনোযোগ এবং আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে। সেই দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউরো ট্রান্সমিটার হচ্ছে, একটা হচ্ছে ডোপামিন আর একটা হচ্ছে নরএপিনেফ্রিন। এই দুইটার ডিফিসিয়েন্সির কারণে, মানে এই দুইটা যদি কম প্রডিউস হয়, সেক্ষেত্রেও এডিএসডি হওয়ার সম্ভাবনা থাকে। আমেরিকার একটা একাডেমিক অফ পেডিয়াট্রিক জার্নালে একটা গবেষণায় দেখা গেছে যে বাচ্চা যদি মা বাবার আচরণের যদি কোনো প্রবলেম থাকে অথবা ফ্যামিলিয়াল কোনো ইস্যু থাকে, এনভায়রনমেন্টটা তার খুবই অনুকূলে না, একটা নেগেটিভ এনভায়রনমেন্টে সে বড় হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এখন গবেষণা বলছে যে এডিএসডি হওয়ার একটা চান্সেস আছে। এডিএসডি সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইনঅ্যাটেনটিভ টাইপ অফ এডিএসডি, আর একটা হচ্ছে হাইপার অ্যাক্টিভ অ্যান্ড ইম্পালসিভ টাইপ অফ এডিএসডি। ইনঅ্যাটেনটিভ টাইপ অফ এডিএসডিতে দেখা যায় যে বাচ্চাটা বেশিক্ষণ কোনো কিছুতেই ফোকাস ধরে রাখতে পারছে না, লাইক তার একাডেমিক কোনো পারফরমেন্সটা তার ইমপ্রুভ হচ্ছে না, কারণ সে মনোযোগ ধরে রাখতে পারছে না। ইভেন এক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাটা প্রচণ্ড অমনোযোগী থাকে, সে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়ে। আবার দেখা যায় যে বাচ্চাটা সহজেই বাইরের কোনো স্টিমুলেশন দ্বারা সে প্রভাবিত হয়ে যাচ্ছে, তার অ্যাটেনশন ডাইভার্ট হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে বাচ্চাকে যদি কোনো ধরনের আমরা কাজ দেই যে এই কাজটা তুমি সুন্দর করে গুছিয়ে করো, সে ধারাবাহিকভাবে কাজটাকে সুন্দর করে মেনটেন করে করতে পারছে না। এবং
এই বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে অ্যাটেনশন স্পান যে জিনিসটা লাইক হচ্ছে যে তার কতক্ষণ মনোযোগের সময়, অ্যাভারেজে একটা বাচ্চার অ্যাটেনশন স্পান হয় হচ্ছে 2 থেকে 5 মিনিট পার ইয়ার, মানে প্রত্যেক বছরে বাচ্চার ডেভেলপমেন্টাল মাইলস্টোন অনুযায়ী তার 2 থেকে 5 মিনিট করে করে এটা বাড়বে। কিন্তু এই বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে অ্যাটেনশন স্পানটা খুবই কম থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে 10 সেকেন্ড, কারো কারো ক্ষেত্রে হাইয়েস্ট গেলে 30 সেকেন্ড থাকে। তো এই সব ক্রাইটেরিয়াগুলো হচ্ছে ইনঅ্যাটেনটিভ টাইপ অফ এডিএইচডি। আর অন্যদিকে যখন আমরা 2 নম্বর যে টাইপটা, যেটা হচ্ছে হাইপার অ্যাক্টিভ এবং ইম্পালসিভ টাইপ অফ এডিএইচডি, সেই ক্ষেত্রে দেখা যায় হাইপার অ্যাক্টিভ বৈশিষ্ট্যগুলো হচ্ছে বাচ্চাটা স্থির হয়ে বসবে না। তাকে যদি স্থির হয়ে বসানো হয়, সে সারাক্ষণ হাত পা নাড়াচাড়া করতে থাকবে। ইভেন দেখা যাচ্ছে যে সে অকারণেই দৌড়াদৌড়ি করছে, লাফালাফি করছে, কোনো কিছু উঠে বেয়ে যাচ্ছে, বেয়ে যেমন জানলার গ্রিল, কোনো চেয়ার টেবিল বেয়ে বেয়ে উঠে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে বাচ্চা এক জায়গায় বসে আছে, কিন্তু সেখানে বসে না থেকে সে হঠাৎ করে সেটার উপরে দাঁড়িয়ে গেল। এ ধরনের বৈশিষ্ট্য সাধারণত হাইপার অ্যাক্টিভ বৈশিষ্ট্য। আর ইম্পালসিভ বৈশিষ্ট্যগুলো হচ্ছে বাচ্চাটা কোনো কিছু না ভেবে একটা কাজ করে বসে, লাইক তার বিরক্ত হয়ে গেল, সে হঠাৎ করে ছুঁড়ে মারলো কারো দিকে, সে লোকটা ব্যথা পাবে কিনা এ ধরনের অনুভূতি তার নাই। এবং দেখা যাচ্ছে যে কেউ কোনো কথা বলছে বা কাজ করছে, সেগুলোতে সে বারবারই ইন্টারাপ্ট করছে। আবার অন্যদিকে দেখা যায় যে বাচ্চাটা অস্থিরতা থাকে শুধুমাত্র কাজের মধ্যে না, তার কথা বলার মধ্যেও অস্থিরতা থাকে, লাইক সে কথা বলার মধ্যে এত দ্রুত কথা বলতে চায়, যার কারণে তার কথাগুলো অনেক সময় অস্পষ্ট শোনা যায়। আবার অন্যদিকে দেখা যায় যে বাচ্চাটার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সে একটা কাজের যে ধারাবাহিকতা, লাইক একটা গ্রুপ কোনো অ্যাক্টিভিটিসে তার পালা আসা পর্যন্ত সে ওয়েট করতে পারে না, তার আগেই সে অস্থির হয়ে যাচ্ছে। এই ধরনের ক্রাইটেরিয়াগুলো হচ্ছে ইম্পালসিভিটির বৈশিষ্ট্য। সুতরাং হাইপার অ্যাক্টিভিটি আর ইম্পালসিভ টাইপ অফ এডিএইচডিতে এই হাইপার অ্যাক্টিভ এবং ইম্পালসিভ এই দুইটা বৈশিষ্ট্য থাকে। আর এক্ষেত্রে আমাদের ডায়াগনোসিসটা সাধারণত বাচ্চাদের, এই ধরনের বাচ্চাদের 3 থেকে 6 বছরের মধ্যে বোঝা যায়। যখন বাচ্চাটা আসলে স্কুল গোয়িং হয় তখন আসলে বেশি নোটিসেবল হয়, কারণ হচ্ছে অনেকেই আমরা ভাবি যে বাসায় আছে এজন্য দুষ্টুমি বেশি করে, এক্ষেত্রে এই জন্য দেখা যায় যে প্যারেন্টসরা অনেক সময় এটাকে নোটিস করতে পারে না। কিন্তু স্কুলে যখন যাচ্ছে সে, তখন দেখা যাচ্ছে যে স্কুলে অন্য বাচ্চাদের মতো সে সুন্দর করে বসছে না, ক্লাসে টিচার ক্লাস নিচ্ছে, সে ফোকাসটা ধরে রাখতে পারছে না, এবং দেখা যাচ্ছে যে একটু পরপরে সে উঠে যাচ্ছে চেয়ার ছেড়ে। তখন দেখা যায় প্যারেন্টসরা, বিশেষ করে টিচাররা প্যারেন্টসদেরকে এটা অবগত করে যে আপনার বাচ্চারা তো ঠিক মতো বসছে না। এই কেসগুলো আমরা সাধারণত বেশি পাই যে প্যারেন্টসরা আসলে টিচারদের মাধ্যমে জানতে পারে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় শুধু ইনঅ্যাটেনটিভ টাইপ অফ এডিএইচডিগুলো একটু লেটে ডায়াগনোসিস হয়। এটার কারণ হচ্ছে এই বাচ্চাদের মধ্যে হচ্ছে গিয়ে অস্থিরতা থাকে না তেমন একটা, কিন্তু অমনোযোগী থাকে তারা। তার জন্য দেখা যায় যে এটা একটু লেটে ডায়াগনোসিস হয়, লাইক 9 থেকে 12 বছরের মধ্যে যে বোঝা যায় যে বাচ্চা যখন সে একাডেমিক পারফরমেন্সটা কন্টিনিউয়াসলি তার কমতে থাকে, তার পারফরমেন্স পোর আসে, তখন যে বাবা মারা নোটিস করে। আবার কোনো কোনো ক্ষেত্রে এই ইনঅ্যাটেনটিভ এবং হাইপার অ্যাক্টিভিটি ইম্পালসিভিটি দুইটা টাইপেরই এডিএইচডি একটা বাচ্চার মধ্যে পরিলক্ষিত হয়। এখন আমরা আলোচনা করব যে আসলে এই এডিএইচডি হলে কী ধরনের ট্রিটমেন্ট বা কী ধরনের চিকিৎসা ব্যবস্থা আমাদের হচ্ছে প্রচলিত আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ। লাইফস্টাইল চেঞ্জ বলতে বোঝা যায় যে দৈনন্দিন জীবনযাত্রা সে কি কি করছে সেগুলোতে একটা আমূল পরিবর্তন আনতে হবে। সেক্ষেত্রে সবচাইতে ভালো পরিবর্তন হচ্ছে তার খাবার দাবারের পরিবর্তন, তার ডায়েটটাকে মেনটেন করতে হবে, কারণ এক্ষেত্রে গ্লুটিন এবং ক্যাজিন ফ্রি ডায়েটটা আমরা খুব ভালো রিকমেন্ড করি, কারণ এই দুইটা খাবারের মধ্যে দেখা যায় যে প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে অস্থিরতার জন্য যেই ফ্যাক্টরগুলো সেগুলো থাকে, এবং আমরা বেশি মিষ্টি জাতীয় খাবারগুলো বাচ্চাকে অ্যাভয়েড করতে বলি। এগুলোকে যদি মেনটেন করা যায় তাহলে অনেকটাই তাকে থেরাপি এবং ট্রিটমেন্টের মধ্যে, মানে মেডিকেশনের মাধ্যমে তাকে ঠিক করা সম্ভব। আবার তাকে পরিমিত ঘুমাতে হবে, ইভেন তার হচ্ছে যে স্ক্রিন টাইমটা, ডিভাইস দেখার যে সময়টা, সেটাকে একদমই জিরোতে নিয়ে আসতে হবে, লাইক বাচ্চাটাকে কখনোই টিভি, মোবাইল, কোনো ধরনের স্ক্রিনটা দেওয়া যাবে না।
এই ক্ষেত্রে আমি খুবই জোর দিয়ে বলবো যে প্রথমে একটা বাচ্চাকে আমাদের হচ্ছে একজন ডক্টরকে দেখাতে হবে। সে একজন চাইল্ড নিউরোলজিস্ট হতে পারে অথবা চাইল্ড সাইকিয়াট্রিস্ট হতে পারে, যার কাছে বাচ্চাটাকে ডায়াগনোসিস করে তার কোনো ধরনের মেডিকেশন লাগবে কিনা সেই ব্যাপারটাকে নিশ্চিত করতে হবে। এবং এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিছু থেরাপিউটিক ম্যানেজমেন্ট। সেটার মধ্যে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট দুটো থেরাপি হচ্ছে অকুপেশনাল থেরাপি এবং বিহেভিয়ার মডিফিকেশন থেরাপি। অকুপেশনাল থেরাপির মাধ্যমে আসলে সাধারণত বাচ্চাটাকে আমরা অনেকটাই হচ্ছে কাম করার চেষ্টা করি, তার হাইপার অ্যাক্টিভিটি কমানোর চেষ্টা করি, ইভেন বাচ্চাটার সিটিং হ্যাবিটটাকে বাড়ানোর চেষ্টা করি এবং বাচ্চাকে দেখা যায় তার যে অ্যাটেনশন স্পানটা যে শর্ট থাকে সেটাকে আস্তে আস্তে করে আমরা বাড়ানোর চেষ্টা করি। আর বিহেভিয়ার যে মডিফিকেশন থেরাপি আছে এটার মধ্যে দেখা যায় যে বাচ্চার অস্থিরতার কারণে ওই যে ইম্পালসিভ কিছু ক্রাইটেরিয়ার কারণে তার মধ্যে কিছু আচরণগত পরিবর্তন আসে। এই আচরণগত পরিবর্তনটাকে ঠিক করার জন্য বিহেভিয়ার মডিফিকেশন থেরাপিটা খুবই গুরুত্বপূর্ণ। সর্বশেষে হচ্ছে বাচ্চাকে যেটা করতে হবে তার ADL মানে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংয়ে তাকে এঙ্গেজ করতে হবে। তার দৈনন্দিন যে কাজকর্মগুলো আছে সেগুলো বাচ্চা নিজ হাতে করানো ট্রাই করতে হবে, যাতে করে বাচ্চা তার অ্যাক্টিভিটিসগুলোতে অনেকটা টাইম এঙ্গেজ থাকে। লাইফ স্প্রিং খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে, কারণ এখানে একই ছাদের নিচে একজন শিশু নিউরোলজিস্ট, একজন চাইল্ড সাইকিয়াট্রিস্ট, চাইল্ড ডেভেলপমেন্ট থেরাপিস্ট, চাইল্ড সাইকোলজিস্ট খুব সুন্দর করে কম্বাইন্ডলি কাজ করছে। আপনার যে কোনো বাচ্চার যে কোনো ধরনের নিউরোলজিক্যাল প্রবলেমের জন্য পাশে আছে লাইফ স্প্রিং, পাশে আছি আমরা।